নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত শুরু করছি আজকের এই সময় অনুষ্ঠান। আপনারা জানেন যে পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন যে উন্নততর তৃণমূল কংগ্রেস তিনি তৈরি করতে চান। এক্ষেত্রে অনেকে প্রশ্ন তুলেছিলেন যে উন্নততর তৃণমূল মানে কি, এখন যে তৃণমূল রয়েছে সেই তৃণমূল খারাপ বা উন্নত নয়? তার জবাব অবশ্য পরবর্তী সময় মিলেছে। তারপর আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নবজোয়ার যাত্রা করেছিলেন তখনও অনেক প্রশ্ন তোলা হয়েছিল যে দলের অভ্যন্তরে কোথাও একটা পিসি ভাইপো বিভাজন হয়েছে, বিশেষ করে বিরোধীদের অভিযোগ ছিল এটাই। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তারা আত্মীয়। আমরা দেখেছিলাম যে যখন শুভেন্দু অধিকারী দল ছেড়েছিলেন তিনি একটা খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন তার কিছুদিন আগে, সম্ভবত সেটা কাথি তমলুক এই ধরনের কোনো এলাকায়। তিনি বলেছিলেন যে সিঁড়ি ভাঙতে ভাঙতে তিনি উঠেছেন, প্যারাশুট থেকে নেমে আসা তিনি নেতা নন। এবং আমরা জানি যে যুব সংগঠন নিয়ে সে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার মতানৈক্য হয়েছিল এবং পরবর্তীতে তিনি দল ছেড়েছিলেন। এবং পরে তিনি এটাও বলেছিলেন যে তার ওই মন্তব্য ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দলে এন্ট্রি পেয়েছেন বা যতটা গুরুত্ব পেয়েছেন এই সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিকট আত্মীয় বলে তিনি পেয়েছেন। কিন্তু এই মুহূর্তে যদি আপনারা ঠিক এই মুহূর্তে 24 সালে যখন আমরা আলোচনা করছি তার কয়েকদিন আগে পরে ফিরে যান, দেখবেন একাধিক তৃণমূল কংগ্রেসের নেতারাই, তারা কোনো ছোট নেতা নন, কেউ বিধায়ক, কেউ দলের মুখপাত্র, কেউ রাজ্যের সাধারণ সম্পাদক, এরকম স্ট্রেচারের সবাই, তারা প্রত্যেকে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্য সরকারের অন্তর্ভুক্ত করা হোক। এই দাবিটা 1, 2, 3, 4 এভাবে বাড়ছিল। এখন বিরোধীরা বলছেন যে এটা কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা রাজনৈতিক থ্রেট হয়ে যাচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বোধহয় আর তৃণমূল কংগ্রেসে আর দায়িত্বে থাকবেন না, এবার বোধহয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়ার সময় এসেছে। এবং তার আগে কিছু মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন যেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ছিল। তিনি বলেছিলেন যে রাজনীতির একটা অবসরের বয়স থাকা উচিত। সেটা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছিলেন, বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন যে এই বার্তা বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি দিতে চাইছিলেন। যদিও পরবর্তী সময়ে প্রত্যেকটি বিষয়ের জবাব পাওয়া গিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এক মঞ্চে, তাদের মধ্যে কোনো দ্বৈরথ নেই, কোনো মতানৈক্য নেই, বরং তারা একসঙ্গে মিলে কাজ করতেই অভ্যস্ত। এবং তার একটা সহজ সমীকরণ তৈরি হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন দলের নেত্রী আর সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে বিভিন্ন নির্বাচন বা দলের রণকৌশল ঠিক হচ্ছে। এ সবই ঠিক ছিল, কিন্তু হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্যে আবার সেই পুরনো জল্পনায় শান দিতে শুরু করলেন বিরোধীরা। তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হঠাৎ কেন বলতে হলো দলের সব রাশ তার হাতেই, তিনি যেটা বলবেন সেটাই শেষ কথা, তার সিদ্ধান্তই শেষ, এমনকি দিল্লি থেকে কলকাতা সব জায়গাতে তিনি যা বলবেন সেটাই হবে। আর যারা বেশি এই নিয়ে বাড়াবাড়ি করবে বা বেশি অতিরিক্ত কথন করবে তাদের প্রয়োজনে শোকজ, প্রয়োজনে দল থেকে ছেটে ফেলাও হবে। এইরকম একটা পরিস্থিতির ইঙ্গিত দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা বলছেন, রাজনৈতিক মহল বলছে, তাহলে কি দলের রাশ এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল না? তাহলে কার হাতে ছিল? কাকে এই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? নিশ্চয়ই কোনো বিধায়কের উদ্দেশ্যে এত বড় কথা বললেন না, তাহলে কাকে বললেন? আবার নতুন করে জল্পনা বাংলার রাজনীতিতে। আমরা চলুন আপনাদেরকে প্রথমে প্রতিবেদন দেখাই, তারপর আমরা এই নিয়ে আলোচনায় আসবো। 2011 সালের পর থেকে কোনো ঝড়েই নষ্ট হয়নি ঘাসফুল, উল্টে ঘাসফুল ছড়িয়েছে বাংলার কোণে কোণে। কিন্তু যখনই তার সাজানো বাগান নষ্টের পরিস্থিতি তৈরি হয়েছে তখন নিজেই দাঁড়িয়েছেন প্রাচীর হয়ে। বলছি তৃণমূল কংগ্রেসের কথা। 26 বিধানসভা নির্বাচনের আগে ফের একবার অন্য মমতা। সোমবার বিধানসভায় দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে মমতা বলেন, কে কি বলছে ভাবার দরকার নেই, দলের বিষয়ে শেষ সিদ্ধান্ত আমিই নেব, আমি আর বক্সিদা মিলে দল চালিয়ে নিতে পারবো। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি এতদিন দলের রাশ বা সিদ্ধান্ত অন্য কেউ নিচ্ছিলেন? না হলে হঠাৎ কেন এই বার্তা তৃণমূল সুপ্রিমোর? শুধু তাই নয়, সম্প্রতি দলের অস্বস্তি বাড়িয়েছেন বেশ কিছু নেতা বিধায়ক। সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরকারের পাওয়ার করিডোরে আনার পক্ষে সওয়াল করেছিলেন কুণাল ঘোষ, হুমায়ুন কবির, নারায়ণ গোস্বামীরা।
দলের বাইরে কিছু বলার দরকার নেই। রেশন নিয়োগ, গরু কয়লার দুর্নীতি ইস্যুতে রীতিমতো অস্বস্তিতে তৃণমূল, তার মধ্যে আরজিকর ইস্যু। সব শেষে নির্বাচনে তৃণমূলের সিক্সার, সব সামলে এখন অনেক আত্মবিশ্বাসী মমতা। তাই এবার দলে নজর দিতে চান, কিন্তু হঠাৎ কেন দল নিয়ে এত বড় কথা মমতার? তৃণমূল সূত্রে খবর, দলের অন্দরেই কেউ কেউ যেভাবে গোষ্ঠী তৈরি করার চেষ্টা করছেন তা ভালো চোখে দেখেননি তৃণমূল সুপ্রিমো। তাই 26-এর আগে ঘর গোছাতে নিজেই ধরলেন দলের হাল। তাই কি দলের একাধিক সংগঠন ভেঙে নতুন করে গড়ে দিচ্ছেন সুপ্রিমো? আগের কমিটি ভেঙে নতুন মিডিয়া কমিটি গড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দল বিরোধী কাজের নজরদারি ও পদক্ষেপে 3টি শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছেন মমতা। উত্তরবঙ্গ ও জঙ্গলমহল নিয়ে বলার অধিকারী কারা তাও ঠিক করে দিয়েছেন মমতা। এমনকি দিল্লিতে সংসদীয় বিষয়ে বক্তা কারা তাও নতুন করে ঠিক করেছেন মমতা। রোগী কল্যাণ সমিতিতেও ব্যাপক রদবদল, চেয়ারম্যান পদ সরিয়ে করা হলো সরকারি প্রতিনিধি। বিধায়কদের সঙ্গে দলের সমন্বয় বাড়াতে হোয়াটসঅ্যাপ গ্রুপের দায়িত্বে অরূপ বিশ্বাস। বকলমে দলের ছাত্র যুব সংগঠনে দেখতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার এ নিয়েও মমতা স্পষ্ট বলেন, ছাত্র যুব সংগঠন নতুন করে সাজিয়ে দেব। ছাত্র যুব সংগঠনের কাজে যে তিনি সন্তুষ্ট নন, এদিন সেই বার্তাও দিয়েছেন দলনেত্রী। এখানেই শেষ নয়, সূত্রের খবর, নেতৃত্বকে কড়া বার্তায় জানিয়ে দিলেন, ওসব প্যাক ফ্যাক জানি না, এলাকা ভিত্তিক অনেক ভুল তথ্য আসছে, আমি যে তথ্য পাবো সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। এমনকি গত মাসেই মমতা বলেছিলেন, যা স্ট্যান্ড নেয় সেটা আমাদের ইন্ডিভিজুয়াল কারো ব্যাটার নয়। এই ম্যাটারটা নিয়ে স্ট্যান্ড নেবে তৃণমূল কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান আমি, লোকসভা এবং রাজ্যসভার। কিন্তু লোকসভায় আমাদের লিডার আছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, চিফ হুইপ আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং রাজ্যসভায় আমাদের লিডার আছে ডেরেক ওব্রায়েন। সুতরাং তারা সিদ্ধান্ত নেবেন। তারা আমাকে জিজ্ঞেস করলে আমার ওপিনিয়ন আমি দেবো। আমি ওর মধ্যে ঢুকবো না। এটা গৃহযুদ্ধ একটা চলছে। আই নো এভরিথিং। আজকে হুমায়ুন কবির চোখ পাল্টি করলো, আপনাদের একটা মিডিয়াতে দেখছিলাম। তা এটা তো আগেও আমি বলেছি। অতএব এগুলো এদের বিধায়কদের বলা না বলা, এটা একটা পারিবারিক পার্টি, কোম্পানির মতো চালায়। একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। পঞ্চায়েত ভোটের সময় থেকে বিরোধীদের মুখে শোনা যাচ্ছিল তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বের কথা। সেবার অভিষেকের মুখে উন্নততর তৃণমূলের বক্তব্যেও জল্পনা উস্কে দিয়েছিল বিরোধীরা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেসব ধোপে টেকেনি। এবারও বিরোধীরা তেমন জল্পনা উস্কে দিলেও তৃণমূলের দাবি, উৎসাহে কান দেবে না তৃণমূল। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি পরিচয় পর্বে আসি। আমাদের সঙ্গে যারা আলোচনায় রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন সিপিআই নেতা সৈকত গিরি। সৈকতকে স্বাগত আমাদের আলোচনায়। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপন সাহা। সন্দীপন বাবু, আপনাকে স্বাগত। রয়েছেন জ্যোতি চট্টোপাধ্যায়, বিজেপি মুখপাত্র, জ্যোতিকে স্বাগত। এবং রয়েছেন অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক আজিজুল বিশ্বাস। আজিজুল দা, আপনাকেও স্বাগত। দেখুন, কাকতালীয়ভাবে এমনই একটা বিষয়, সন্দীপন বাবু আজকে আমাদের অনুষ্ঠানে রয়েছেন, এবং এই যে নতুন চেঞ্জ, তৃণমূল কংগ্রেসের আমূল পরিবর্তন, এই আমূল পরিবর্তনের নতুন যে স্রোত যদি আমরা বলি, তার একজন অংশীদার সন্দীপন বাবু। আমি এই কারণে সন্দীপন বাবুর এই পরিচয়টাকে সামনে আনলাম। আমরা জানি যে তৃণমূলের মুখপাত্র স্তরে 2-3 থেকে 4 জনের নাম বাতিল হয়েছে, এবং নতুন 3 থেকে 4 জন তারা অন্তর্ভুক্ত হয়েছেন, এবং তাদেরই একজন সন্দীপন সাহা। আপনাকে স্বাগত জানাই আপনার নতুন জার্নিতে। আমি সন্দীপন বাবুকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাইব। সন্দীপন বাবু, আমরা কেউ তৃণমূল কংগ্রেসের পার্টির ভিতরে কি হচ্ছে, দলের ভেতরের অবস্থান, এটা নিয়ে আমাদের বাংলার মানুষের কোনো ইন্টারেস্ট থাকার কথা নয়, যদি না তারা তৃণমূল কংগ্রেসের সমর্থক হন। ঠিক একইভাবে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তাদের বিষয় নিয়েও বাংলার মানুষের রাজনৈতিক আলোচনা করার জায়গা নয়। কিন্তু প্রশ্নটা তখন আসে যখন আমরা দেখি যে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা প্রেস কনফারেন্সের মাধ্যমে কোনো কথা বলেন। তার মানে তিনি মনে করছেন যে এই বক্তব্যটা প্রেসকে জানানো দরকার। যেমন ধরুন, আমি এই বক্তব্যটা আমাদের প্রতিবেদনের শেষ অংশ দিয়ে যদি শুরু করি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সংসদীয় বিষয়ে কি সিদ্ধান্ত হবে তার চেয়ারপারসন আমি ঠিক করব। আমাদের প্রশ্ন আমি ওখান থেকে শুরু করতে চাইছি, তাহলে কি অন্য কেউ ঠিক করছিলেন এতদিন? মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন, এটাই তো স্বাভাবিক। হঠাৎ প্রেসকে ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন আমি ঠিক করব, আমি যা বলবো সেটাই হবে, সেটা কেন? না, এটা আমার মনে হচ্ছে ব্যাখ্যাটা ভুল করা হচ্ছে। আমাদের দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো বিষয় আলোচনা হয়ে তার কাছে যান, এবং তিনি সেই বিষয়ে সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেন, সেই কথাই তো বলেছেন।
তিনি তো তার কোনো লাইন থেকে বিচ্যুতি ঘটি অন্য কথা বলেননি। যেইভাবে এতদিন চলে এসছে সেইভাবেই চলবে। আমি সেই আপনাকে কথাই বলছি। সহজ করি, ধরুন আমি আজকে 9টার শো করতে বসেছি, আমি সঞ্চালক, আমি প্রথমেই অনুষ্ঠানে বললাম যে আমি এনকেটিভি বাংলা সঞ্চালক, আমি সৈকত, আমি রোজ অনুষ্ঠান করি। যারা রোজ অনুষ্ঠান দেখেন তারা জানেন যে এনকেটিভি বাংলাতে রাত 9টাতে সৈকতই অনুষ্ঠান করে। এইটা যদি আমি আজকে নতুন করে আবার অ্যাডভার্টাইজমেন্ট করতে যাই, তার মানে ধরে নিতে হবে যে এখানে আমার কথা ছিল না, অন্য কেউ করার কথা ছিল, আমি করছি, তাই এটা জানানোর মমতা দরকার। বন্দ্যোপাধ্যায়ের অ্যাডভার্টাইজমেন্টের দরকার পড়ে না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেইভাবে তৃণমূল কংগ্রেস গঠন করে বাংলার মানুষকে বামফ্রন্টের সীমাহীন অত্যাচার এবং অপশাসন থেকে মুক্তি দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অ্যাডভার্টাইজমেন্টের দরকার পড়ে না। তিনি দল যেইভাবে পরিচালনা করছেন তাতে আমাদের দল অভিন্ন, এবং আমাদের দলে সব প্রজন্মের লিডারশিপ আমাদের দলে তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেখানে তিনি চেয়ারপারসন, তিনি বলছেন তিনি তার কথা তার সাথে আলোচনা করে কোনো একটি বিষয় সিদ্ধান্ত নেবেন, যারা বিভিন্ন দায়িত্বে আছেন। এটাতে ভুলটা কোথায়? এটা নিয়ে আমার তো মনে হয় এটা আলোচ্য বিষয়ই নয়। বেশ, সন্দীপন বাবু, আপনি যেটাকে মনে করছেন আলোচ্য বিষয় নয়, আমরা বিধানসভায় আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে 6 জন নতুন বিধায়ক হয়েছেন, তৃণমূলের সিক্সার বলে আমরা মন্তব্য করলাম, সেই সিক্সারের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নিয়ে ডেকে শৃঙ্খলার পাঠ দিচ্ছিলেন, কথা বলছিলেন। সেখান থেকে আমাদের প্রতিনিধি যে প্রতিবেদন তুলে ধরেছেন বা আমাদের যে তথ্য দিয়েছেন তার ভিত্তিতে আমরা জানতে পেরেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কে কি বলছে ভাবার দরকার নেই, দলের বিষয়ে শেষ সিদ্ধান্ত আমিই নেব, আমি আর বক্সিদা মিলে দলটা চালিয়ে নিতে পারবো। এমন নয় যে মুকুল রায়, যিনি দলের একটা সময় গুরু দায়িত্বে ছিলেন, তিনি সদ্য দল ছেড়েছেন, এমন নয়। অর্থাৎ দলে এই মুহূর্তে বিয়োগ কেউ হয়নি, যারা দল চালাতেন তৃণমূল কংগ্রেসে এমন বিয়োগ হয়েছে এমন কেউ আমরা জানি না। শুভেন্দু অধিকারী বড় নেতা ছিলেন, সে অনেক দিন আগে 2021 সালে 3 বছর আগে ছেড়েছেন। তাহলে এমন কি হলো সন্দীপন বাবু যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি আর বক্সিদা মিলে দল চালিয়ে নিতে পারবো? তার মানে এই বক্তব্যের মধ্যে কেউ একজন তো বিয়োগ হয়েছে, বা যাকে ছেড়ে এই ভাবনার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কে এসে? না দেখুন, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন, সুব্রত বক্সী তিনি রাজ্য সভাপতি, ঠিক, তো তিনি তো সেই কথাই বলছেন। সেটাই তো ছিল সন্দীপন বাবু, সেটাই ছিল। তো তিনি তো সেই সেটাই কথাই ছিল। বলছেন যে চেয়ারপারসন হিসেবে তিনি রাজ্যের দায়িত্বে রয়েছেন দলের সংগঠনের সুব্রত বক্সী, তো তাকে নিয়েই দলটাকে চালানো হবে, এই কথাই তো বলছেন। এখানে আলাদা করে কিছু তো কথা বলছেন না যেটা আলাদাভাবে লোকের দৃষ্টি আকর্ষণ করছে। বিরোধীরা কি বলছেন? বিরোধীরা যে কোনো নন ইস্যুকে ইস্যু বানিয়ে তুলে যেই কুৎসা বিরোধীরা করে আসছে, সেই বিষয় ভাবার কোনো দরকার নেই। বাংলার বিজেপি রয়েছে, বিরোধী সিপিএম তো যাই হোক এখন বিরোধী হিসেবে আছে কিনা দূরবীন দিয়ে দেখতে হবে। কংগ্রেস ক্ষয়িষ্ণু হয়েই গেছে। তো এই অবস্থাতে এদের কথা থেকে লাভ নেই। আমরা মানুষের কাজ করছি, মানুষ আমাদেরকে সমর্থন দিচ্ছে, সেই দিকে ফোকাস করে বাংলাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। আমি একেবারে রাজ্যের যে বিরোধী দল, আমি তাদের কাছে আসি, বিজেপির কাছে আসি, স্বীকৃত বিরোধী দল। আমি তার আগে হুমায়ুন কবিরের একটি বক্তব্য শোনাতে চাইবো, এবং এটাও আমি গর্বের সঙ্গে বলবো যে বাংলা টেলিভিশনে একমাত্র কোন স্টুডিও ইন্টারভিউ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সেই বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির। আমার সঙ্গে দেওয়া যে বিতর্কিত অংশ বা যেটা নিয়ে বারবার করে বিড়ম্বনা হয়েছে, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সমঝে চলতে বলছেন, সেই অংশটা আপনাদের একটু দেখাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার শ্রদ্ধা আছে, আস্থা আছে। তিনার মতো যোগ্য নেতৃত্ব ভারতবর্ষে বিরল। আজকের দিনে ইন্দিরা গান্ধীর অবর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শুধু নেত্রী না, ভারতবর্ষের একজন উল্লেখযোগ্য নেত্রী, এবং তিনার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্নই আসে না। কিন্তু তিনার কাজের চাপে তিনি যে ববি হাকিমকে দিয়ে মুর্শিদাবাদ দেখছেন, আমি যতটুকু রাজনীতি বুঝেছি বা করেছি, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি রাজ্যের যেমন সংগঠনের নাম্বার 2 হয়েছে, তেমনি প্রশাসনেও যদি নাম্বার 2 জায়গায় থাকে, তাহলে সার্বিক গোটা রাজ্য কুচবিহার থেকে কাকদ্বীপ, তার যে বয়স, তার যে ইমেজ, তার যে যোগ্যতা, এখন সে যেভাবে রাজনীতিতে ট্যালেন্ট দেখাচ্ছে,
আপনার কুচবিহার থেকে গোটা রাজ্যে যেভাবে তিনি চালাচ্ছেন, তারপরে নির্বাচনে যেভাবে অংশগ্রহণ করছেন, তার প্রতি আমাদের আস্থাটা দিন দিন বাড়ছে। মানে কারণ আপনি মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম এবং একই সঙ্গে পুলিশ দপ্তরের দায়িত্ব দেওয়া হোক, আপনি ওপেন স্টেটমেন্ট করছেন। হ্যাঁ, আমি এটা এই কারণেই বলেছি। দেখবেন যেখানে উত্তর দিনাজপুরে 7টা এমএলএ, 7টার মধ্যে 2টো মন্ত্রী, ঠিক। মালদাতে 12টা এমএলএ সংখ্যা, 8টা জিতে আছে, 4টে বিজেপি জিতে আছে, সেখানে 2জন মন্ত্রী। দুর্ভাগ্য মুর্শিদাবাদের কত দেখুন, যে মুর্শিদাবাদ জেলার মানুষ আমরা 22টার মধ্যে 2টো বিজেপি, 20টা এমএলএ, সেখানে একটা মন্ত্রী সেই আকরুজ্জামান, সেটাও ওই রঘুনাথগঞ্জে। মানে আপনি এটা সেখান নেক্সাসটা থেকে- ভাঙার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাইছেন দলের নিশ্চয়ই দায়িত্বে। জাস্টিস পাওয়ার জন্য দলের সমান্তরাল সিস্টেম চালু রাখতে হবে। এই যে যারা যোগ্যতা নাই, যারা শুধু তাবেদারি করবে, যারা পাহাড়কে নালা বলবে, নালাকে পাহাড় মানে বলবে, আপনি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই ধরনের মন্তব্য করে অয়েলিং করার চেষ্টা করছেন, অনেকে বলছেন? মোটেই ওয়ার্লিং এর প্রশ্ন নাই। হুমায়ুন কবিরের কোনো কিছু হারানোর নেই, আর আলাদা করে কোনো কিছু পেতে হবে বা পেতে চাইছি এরকমও ব্যাপার না। হুমায়ুন কবিরকে এতদিন বঞ্চিত করে রেখেছে। আমি 2012 সালের 20 নভেম্বর উইদাউট কন্ডিশনে 18 মাসের বিধায়ক পদ তুচ্ছ করে রিজাইন দিয়ে আমি তৃণমূলে জয়েন করেছি। আপনাল ঘোষ বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনের মুখ্যমন্ত্রী, আপনি বলছেন ডেপুটি করে দেওয়া উচিত। আমি ডেপুটিটা করে সূচনা করতে বলছি। নিশ্চয়ই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি হিসেবে আজ হোক আর 2 বছর পরে হোক আর 5 বছর পরে হোক তো মুখ্যমন্ত্রী হবেই। কারণ তৃণমূলের বিকল্প কোনো দল নেই পশ্চিমবাংলায়। যেটা বিজেপি আছে, সেই বিজেপি দল শুধু হিন্দু হিন্দু করে। আর আমি জ্যোতির কাছে যেতে চাইবো। জ্যোতি, তুমি পরিষ্কার শুনলে উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাট করছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য প্রসঙ্গে কি বলছেন? তিনি এই ধরনের মন্তব্য একদম পছন্দ করছেন না। তিনি বলছেন দলের বাইরে কিছু বলার দরকার নেই। দলের বাইরে যখনই কথা চলে আসছে তখনই দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়ছে এবং তিনি বলছেন দলের শৃঙ্খলায় এবার কড়া পদক্ষেপ নেবেন। না না, ব্যাপার হচ্ছে যে বিয়ে বাড়িতে আমরা দেখি যে একদল খায়, আবার একদল উঠে যায়, পরের দলটা গিয়ে আবার মানে খাওয়া দাওয়া স্টার্ট করে। তো তৃণমূল কংগ্রেসে পার্থ চট্টোপাধ্যায়ের খাওয়া হয়ে গেছে, কয়লা বালি শিক্ষা থেকে শুরু করে একদম মানে যতটুকু ঝাপা যায় সব ঝেপে মোটামুটি জেলে চলে গেছে। তারপরের ধাপটা ছিল হচ্ছে শেখ শাহজাহানদের, এটা হচ্ছে ভাইপোপন্থী। তো মমতাপন্থী পার্থ জেলে গেল, তারপরে হচ্ছে শেখ শাহজাহান হচ্ছে তোমার অভিষেকপন্থী। তো সেটাও মানে তাদেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, জেলে চলে গেছে। থার্ড হচ্ছে এবার তাহলে তো এবার তো দ্বন্দ্ব তো তৈরি হবে যে কে বেশি খাবে, ওয়েদার পিসি বেশি খাবে মানে পিসির লবি বেশি খাবে নাকি ভাইপোর লবি বেশি খাবে। তো এই পিসির লবি খাবে বেশি না ভাইপোর লবি খাবে বেশি, এটা নিয়ে বিজেপি কনসার্ন নয়। বিজেপি কনসার্ন হচ্ছে যে এই যে তৃণমূল কংগ্রেসের দলটা অ্যাকচুয়ালি বা তৃণমূল কংগ্রেসের দলটা নিয়ে তো আমাদের কনসার্ন নয়, কারণ হচ্ছে দল কারো হতেই পারে, সেটা নিয়ে আমাদের কনসার্নের ব্যাপার নয়। কিন্তু ব্যাপার হচ্ছে যে যেহেতু তারা দল মানে একটা রাজ্য চালাচ্ছে এবং মানুষের চাহিদা, মানুষের অস্তিত্ব, মানুষের মানে যাবতীয় আশা আকাঙ্ক্ষা তারা কিন্তু মানে তাদের স্বার্থ জড়িয়ে রয়েছে সেই দলটার পদক্ষেপ বা রাজ্য সরকার মানে যে দলটার থেকে রাজ্য সরকার হলো, তো তাদের পদক্ষেপ কি হচ্ছে। আজকে পাওয়ার সেন্টার কারা, একটু আগে বলছিলেন না ববি হাকিম কি নিয়ন্ত্রণ করবে। এবার দেখুন ববি হাকিমের মন্তব্য মিনি পাকিস্তান, আপনার হচ্ছে ওই দাওয়াতি ইসলাম, আর এই হুমায়ুন কবির তার মন্তব্য হচ্ছে যে হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। তো ব্যাপারটা হচ্ছে এই হুমায়ুন কবির ভাইপোপন্থী, আর যে বলেছে দাওয়াতি ইসলাম দাওয়াত দিচ্ছে মানে ইসলামে, তো তিনি হচ্ছেন পিসিপন্থী। এরা হচ্ছে পাওয়ার সেন্টার, অর্থাৎ এরাই নিয়ন্ত্রণ করছে। আমি বলছি ধরুন এই যে সিএ সময় আপনি যখন এই কথাগুলো বলছেন ও এ অমুকপন্থী তমুকপন্থী অভিষেকপন্থী বলে যাদের নাম বলছেন, অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো উন্নততর তৃণমূলের কথা বলছেন। এদেরকে ঢাল করে অ্যাকচুয়ালি এরাই হচ্ছে পাওয়ার সেন্টার। একদিকে ববি হাকিম পাওয়ার সেন্টার মমতাপন্থীদের মধ্যে, মানে মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণ হচ্ছে আপনার ববি হাকিমের দ্বারা, আর অভিষেক ব্যানার্জি নিয়ন্ত্রিত হচ্ছে আপনার এই হুমায়ুন কবিরের মতো বা শেখ শাহজাহানদের মতো লোকেদের দ্বারা বা হচ্ছে এই ফলতার জাহাঙ্গীরদের দ্বারা। তার কারণ হচ্ছে আজকে যেই আসুক না কেন, পিসি আসুক বা ভাইপো আসুক, এরা যদি সরে যায়
অর্থাৎ এই যে 30% যাদেরকে মুখ্যমন্ত্রী দুধেল গায়ে বলেছিলেন, এরা যদি সরে যায় তাহলে তৃণমূল কংগ্রেস দলটাই উঠে যাবে। সুতরাং এরা হচ্ছে মেন পাওয়ার সেন্টার, এদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে পিসি ভাইপো। তো পাওয়ার সেন্টার যেহেতু পিসি ভাইপো নিয়ন্ত্রণ করছে, এই 30% নির্বাচনে আমাদের পার্সেন্টেজ বাড়িয়ে আমরা সিট বাড়িয়ে আপনি যখন বলেছেন আমি বলিনি, এই সিট বাড়াচ্ছেন, এই তো মানুষ দুধেল গায়ে আমাদেরকে সমর্থন আপনার তথাকথিত নেত্রী সমর্থন দিচ্ছে বলেই আজকে আমরা প্রত্যেকটা নির্বাচনে সংখ্যা বাড়াচ্ছি, আপনি যখন পার্সেন্টেজ বলেছেন আমি বাড়াচ্ছি। বলিনি, আপনি যখন আচ্ছা, বলেছেন তখন বলুন, বলুন। ঠিক আছে। তো যখন এটা আপনার আপনি বলেছেন সন্দীপন বাবু, আপনি ঠিক আছে আপনার একটা মন্তব্য থাকতেই পারে, কিন্তু আপনাদের দলের সুপ্রিমোর মন্তব্য ছিল যে দুধেল গাইরা আমাদের মানে আমাদের দুধ দেয় ফলে লাথি খেতে হবে। দুধেল গাই কোন প্রসঙ্গে বলা হয়েছিল? মুসলমানদের প্রসঙ্গে বলা হয়েছিল। সুতরাং পাওয়ার সেন্টার কারা, এতে তো বাংলা মানুষ বুঝতে বাকি নেই। তার কারণ হচ্ছে যখন সিএ নিয়ে আন্দোলন হলো, সিএ নিয়ে যখন থানা ভাঙচুর করা হচ্ছে বা হচ্ছে আপনার হাইওয়ে ব্লকআউট করা হলো, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আপনার মানে এখান থেকে কিছু দূরে কামালগাজীতে যখন কালী পুজোর মূর্তি ভাঙচুর করা হলো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, ইভেন এফআইআর পর্যন্ত নেওয়া হয়নি। অর্থাৎ কারা নিয়ন্ত্রণ করছে সেটা আর বাংলার মানুষের বুঝতে পারবে না। আমরা কনসার্ন হচ্ছে বাঙালি। আমি এক মিনিট আমি একটু সৈকতগিরির কাছে আসবো, এক মিনিট প্লিজ, আমি একটু সৈকতগিরির কাছে আসবো, আমি সৈকতগিরির কাছে আসবো, আমি সৈকতগিরির কাছে আসবো। আমরা জানি যে দলের ছাত্র যুব সংগঠন খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। যে কোনো দলের ছাত্র যুবদের অংশগ্রহণটাই হচ্ছে একটা দলকে সুন্দরভাবে সাজিয়ে তোলে, শ্রীবৃদ্ধি করে। তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ছাত্র যুব সংগঠনকেও তিনি নতুন করে সাজিয়ে দেবেন। ছাত্র যুব সংগঠন তাহলে এতদিন কে সাজাচ্ছিল? না দেখুন, প্রথমত হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক একটা রাজনৈতিক দল, পরিবার কেন্দ্রিক একটা দুর্নীতির সিন্ডিকেট, তার মধ্যে কে কাকে সিন্ডে বানাতে চায় আর সিন্ডে হওয়ার চেষ্টা কে হতে চায় আর তার রাজনৈতিক পরিস্থিতির সুবিধা কোন রাজনৈতিক দল নিতে চায়, এটা নিয়ে মিডিয়া হেডলাইন ম্যানেজমেন্ট করা আজকের দিনের রাজনীতিতে মিডিয়ার যুগে একটা বড় সৌভাগ্য। মমতা বন্দ্যোপাধ্যায় একজন সফল রাজনীতিবিদ এবং সৌভাগ্যবান মুখ্যমন্ত্রী, যিনি তার দলের মুখ্যমন্ত্রীর চেয়ারে নিজেকে রেখেছেন এবং উল্টো দিকে বিরোধী দলনেতার চেয়ারেও আর একজন তৃণমূলকে রেখেছেন। আবার উল্টো দিকে আপনি দেখেন, আজকে আমি অভিনন্দন জানাবো সন্দীপন দাকে, তার প্রথম এই এনকে টিভির এই অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে তৃণমূলের তিনি নাম নথিভুক্ত হয়েছেন, তিনি উপস্থিত হয়েছেন। সন্দীপন দাকেও ধন্যবাদ যে সন্দীপন দা এমন একজনের সঙ্গে তৃণমূলের মুখপত্র হয়ে এই রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করবেন। এই মুখপত্রের তালিকায় এমন একজন রয়েছেন যিনি জ্যোতিবাবুর দলের 21-এর বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারে পদ্মফুলের প্রতীকে জিতেছিলেন, নাম তার সুমন কাঞ্জিলাল। এখন এই এতগুলো উদাহরণ, এতগুলো কথা বললাম কেন? একজন শাসক এবং তার চয়েস করা বিরোধী, আপনাকেও ইন্ট্রোডিউস করাতে গিয়ে বলতে হলো যে এই রাজ্যে তথাকথিত স্বীকৃত বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। দেখুন, এটা তো সুবিধে। আপনি যখন এই আলোচনা করছেন তখন বিরূপাক্ষ ফিরে যাচ্ছে, থ্রেড কালচারের পুনরায় রিটার্ন হচ্ছে। আপনি যখন আলোচনা করছেন অর্পিতা বাড়িতে ভাত খেয়ে আপনার শো দেখছে, দুদিন পর পার্থবাবু হয়তো নাকতলা ক্লাবে বসে থাকবেন, আবার তার কিছুদিন পর বালু হয়তো আবার হাবড়াতে বসে কোনো একটা ত্রাণ বন্টন করবে, রেশনের চাল চুরি করবে। এখন জ্যোতিবাবুরা এই রাজ্যে আসল বিরোধী দল নাকি তৃণমূলের পছন্দ করা সিউডো অপোজিশন পার্টি, এটা নিয়ে আমাদের মধ্যে ডাউট রয়েছে। আমরা বামপন্থীরা মনে করছি এই হেডলাইন ম্যানেজমেন্ট, এই ধান্দাবাজি, সুবিধাবাদী হিন্দু মুসলমানের বিরোধী রাজনীতি, ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেস, পরিবার কেন্দ্রিক সিন্ডিকেটের ভাগবাটোয়ারার, কলেজ গেটে টাকা তোলা হোক কিংবা চাকরি বিক্রি এসএসসির টাকা লোটা হোক, এই দুটোর ক্ষেত্রে পরিবারের মধ্যে গন্ডগোলের কোনো বিষয় কিনা, এইসবের থেকে অনেক গুরুত্বপূর্ণ এই সময় পশ্চিমবাংলার মাটিতে লক্ষ্মীর ভান্ডার, আবাস, কন্যাশ্রী, জব কার্ড, ধান বেচা, এই একের পর এক ক্ষেত্রগুলোতে প্রচন্ড পরিমাণে স্বজন পোষণ তৃণমূল না করলে পাওয়া যাবে না। 6টা উপনির্বাচন, এক একটা বুথে বিরোধী ভোট আপনি যদি দেখেন, সিতাইতে 6, 7, 8 শাসক একচ্ছত্র ভোট করিয়েছেন। আপনারা নন্দরানীর হলের মডেল আনেন, দিনহাটা মডেল দেখাচ্ছে যে এ বলে আমায় দেখ, তো সিতাই বলছে তুই আমায় দেখ। এই যে বিরোধী শূন্য পরিস্থিতি, সিলেক্টিভ বিরোধী দলনেতা, হিন্দু মুসলমানের পুরোপুরি বিভেদের রাজনীতি। আপনার দল জমানত বাজেয়াপ্ত হয়েছে, নির্বাচনের পর নির্বাচন তারা জমানত বাজেয়াপ্ত হয়ে আসছে, বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, আপনারা সেটা মেনে নিন, আপনারা সেটা মেনে নিন। আপনারা এখন যেদিকে অভিমুখ নিয়ে যেতে চাইছেন, যেই অভিযোগ তুলছেন, আপনারা সেই কাজ করে দীর্ঘদিন সরকারে ছিলেন। নির্বাচনকে কিভাবে প্রহসনে পরিণত করে, মানুষের মতকে খণ্ডন করে
নির্বাচনে জিতে আসতে হয়, সেটা আপনারা তো সেই কালচার তৈরি করেছিলেন। গণতন্ত্র স্থাপন হওয়ার পরে বাংলার আপামর জনতার রায়কে পাথেয় করে মা মাটি মানুষের সরকার গঠন হয়। একদম আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনি নিশ্চিত সন্দীপন দা জানেন, আপনি আইটি সেক্টরে চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছেন। একটা সময় যখন বামফ্রন্ট ক্ষমতায়, তখন আপনার বাবা স্বনামধন্য রাজনীতিবিদ স্বর্ণকমলবাবু কিন্তু সোমেন মিত্রের সঙ্গে যখন রাজনীতি করতেন, তখন কিন্তু আমরা ভোট লুট করে চৌরঙ্গিতে জিততাম না, সোমেন মিত্র দিনের পর দিন জিততেন। বউবাজারের বাই ইলেকশন মনে করিয়ে দেব। একদম, আমি তো বলছি আপনাকে 1998 একদম সন্দীপন দা বিরোধী সকাল 7টায় ভোট শুরু হয়েছে, সন্দীপন দা আমি বলছি একদম সন্দীপন দা, বউবাজার যেটা আজীবন কংগ্রেস জিতে এসেছিল, অজিত পান্ডে সিপিএম সমর্থিত নির্দল প্রার্থী সেই ভোটে জিতেছিল। কিভাবে এই দায় যদি আমাদের না থাকতো, তাহলে উদয়ন গুহরা আমাদের মন্ত্রী থাকতো, উদয়ন গুহরা আপনার দলের সম্পদ হতে পারতো। আমাদের ভুল আছে তো, কিন্তু আপনি ইতিহাস খুলে দেখুন, আপনার বাবা যখন রাজনীতি করতো, কলকাতা পুরসভা বামফ্রন্ট ক্ষমতায় 4 বার হেরেছি আমরা। আমরা ভোট লুট করে কলকাতা পুরসভা জিতিনি। আজকে কোন জায়গায় কলকাতা পুরসভাকে দাঁড় করিয়েছেন? 2, 3, 1টা, এই তো বিরোধী দলের কাউন্সিলর। ভোট লুট করে সন্দীপ দা আপনি কত ভোটে জিতেছেন? আপনি মনে করেন বাইপাসের দ্বারা অনন্যা চক্রবর্তী একটা ওয়ার্ডে 28,000 ভোটে জিততে পারে? আপনি কত ভোটে জিতেছেন? আপনি মনে করেন আপনার একজন কাউন্সিলর যে কোটি টাকার গাড়ি চড়ে ভেতরে ঢোকেছে 96% ভোট নিয়ে খিদিরপুর এলাকায় জিততে পারে? আপনি একে ডিফেন্ড করতে চান? আমি বলছি সন্দীপন দা, আপনারা কিভাবে জিতবেন, কিভাবে ক্ষমতায় থাকবেন, মমতা নেতা হবে কি অভিষেক নেতা হবে, সেটা আমাদের সাবজেক্ট নয়। আমাদের সাবজেক্ট হচ্ছে এই রাজ্যে এসএসসি পরীক্ষা কবে হবে, কলেজের নির্বাচন কবে হবে। এই যে মেডিকেল কাউন্সিলে বিপক্ষদের ফিরিয়ে আনলেন, এরপর জুনিয়র ডাক্তাররা যারা প্রতিবাদ করেছিল, মুখ খুলেছিল, তাদের অবস্থান কি হবে? এই যে প্রতিদিন রাস্তায় মিছিল হচ্ছে, একদিকে হিন্দু মুসলমান, হিন্দু ভাই ভাই, আর একদিকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই কলকাতা আপনি চান? যদি চান তাহলে বলছি সন্দীপ বন্দ্যোপাধ্যায় আগুন নিয়ে খেলছেন। আজকে ক্ষমতার জোরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, আপনার দলের হাতে ক্ষমতা আছে। আমরা 34 বছরে কোনোদিন এই ছবি কলকাতাকে দিইনি। আমরা অন্য বস্ত্র বাসস্থানের রাজনীতি করেছি, আমরা হারিয়েছি, নিশ্চিত হারিয়েছি, কিন্তু রাজনীতির মূল সাবজেক্ট অভিষেক মমতা নয়। আমি আজকের এই আলোচনায় আমি ভেবেছিলাম দেখাবো না। আজকে আপনারা জানেন যে আজকে সন্ধ্যে 6টায় আমরা একটা ইন্টারভিউ দেখিয়েছি মোহাম্মদ সেলিমের, একটা পূর্ণাঙ্গ ইন্টারভিউ, এবং আমার যদ্দূর মনে পড়ছে যে কোনো রাজনৈতিক কারণ ছাড়া, কোনো ভোট বা কোনো কারণ ছাড়া পূর্ণাঙ্গ 8 ঘন্টার টেলিভিশন ইন্টারভিউ মোহাম্মদ সেলিম এই প্রথমবার এনকেটিভি বাংলাকে দিয়েছেন, সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রথম। আমি আপনাদেরকে তার একটা ছোট্ট অংশ বিরতির পর ফিরে আসবো। আজকের এই আলোচনায় হঠাৎ প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে গেল বলে দেখাবো। তবে এই মুহূর্তে সেই অডিও ক্লিপিংসটা শুধু আপনাদেরকে শোনাতে পারবো, কারণ এই ভিডিওটা এই মুহূর্তে আমার কাছে থাকলেও আপনাদের দেখানো সম্ভব নয় এই স্বল্প পরিসরে। একটু আগে যেটা সৈকত গিরি বলছিলেন যে কোনটা তৃণমূল কোনটা বিজেপি বোঝা যাচ্ছে না, কারণ বিজেপির যারা দায়িত্বে তাদের বেশিরভাগই প্রাক্তন তৃণমূল, আবার দেখা যাচ্ছে যারা এখন তৃণমূল তাদের অনেকটাই কংগ্রেস। আর এই কথাটাই মোহাম্মদ সেলিম আজকে বলেছেন যে কোনটাকে বাংলার মানুষের প্রায়োরিটি দেওয়া উচিত। যেমন শুরুতেই আমি বলছিলাম যে আমরা আজকে এই টপিকটা করলাম কেন, তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু সেটা অভ্যন্তরীণ আর যখন থাকছে না, যখন এটা বাহ্যিক হয়ে উঠছে, সার্বজনীন হয়ে উঠছে, বা যেটা যখন সংবাদ মাধ্যমের প্রেস কনফারেন্সের বিষয় হয়ে উঠছে, তখন সেটা কিন্তু আর অভ্যন্তরীণ থাকে না। আমি একটু শোনাই কি বলেছেন, এবার প্রশ্নটা আমি করবো, শুনুন। সেটা একটা প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হয়েছে, এখানটাকে বলে রাজনৈতিক দলও নয়। সেখানে মুসলিম লীগ, আরএসএস, বিজেপি, জামাতপন্থী, তারপরে নকশাল প্রাক্তন কিছু, আর কংগ্রেসের একটা বড় অংশ, সবাই মিলে কিছু বামপন্থীদের থেকে যারা সিপিএম কে শত্রু মনে করে, যে সিপিএম কে তাড়াতে হবে, তারা সবাই মিলে একটা মঞ্চ তৈরি করলেন। তার মধ্যে মমতা অবশ্যই তার কৃত কৌশল দিয়ে হোক, রসদ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, বা তার পরিশ্রম দিয়ে হোক, বা সাংগঠনিক শক্তি দিয়ে হোক, তিনি হচ্ছেন তার বড় বেনিফিশিয়ারি। এর মধ্যে একটা মেজর শক্তি ছিল আরএসএস এর প্ল্যান। আমার গোটা দেশে এবং রাজ্যে সবচেয়ে বড় শত্রু হচ্ছে আরএসএস সংঘ পরিবার, আরো বেশি করে বললে সাম্প্রদায়িক শক্তি। তাহলে ধর্মাশ্রিত যে রাজনীতি, তার পরিণতি কি হয়? আফগানিস্তান দেখেছে, বাংলাদেশ দেখছে, পাকিস্তান ভুগছে। সুতরাং এই পশ্চিমবঙ্গেও আমাদের তাহলে এই ধর্মাশ্রিত রাজনীতিতে না হয়, সরাসরি ধর্মাশ্রিত রাজনীতি করার ক্ষেত্রে এখানে বাধা ছিল। সেজন্য ওটাকে একটা গা সওয়া করার জন্য, যেমন ডাইভ মারে কেউ, স্প্রিং বোর্ড থাকে তো একটা, ডাইভার্স সাঁতারুরা, তখন দাঁড়িয়ে ওই তৃণমূলটা একটা স্প্রিং বোর্ড আরএসএস তৈরি করলো। সেই স্প্রিং বোর্ডে দাঁড়িয়ে যাতে ধর্মাশ্রিত রাজনীতি করা যায়, এবং দু হাতে তালি বাজে,
তাহলে একটু শুধু হিন্দু হিন্দু করলে কিরম লাগবে, তাহলে একটু মুসলমান মুসলমান করতে হবে, একটু হিন্দু হিন্দু করতে হবে। এগুলো হচ্ছে খোলস। আমি ঠিক এই জায়গা থেকে আপনার কাছে প্রশ্নটা করতে চাইবো, আমি আসছি, আমি তো আজিজুলদার কাছে আসছি। আমি দুঃখিত যে এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো অবশ্যই, কিন্তু তার আগে আমি অডিওটা শোনালাম। উনি খুব স্পষ্ট করে বললেন, যেটা একটু আগে সৈকতগিরি বললেন, যে এই যে হিন্দু মুসলমানের কথা উঠে আসছিল, এই যে দল, এক দলের লোক আরেক দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, এই কথাটাই মোহাম্মদ সেলিম বলছেন। আজকে তৃণমূলের এই অন্তর্কলহ কারা আঙুল দিয়ে দেখাচ্ছে? যারা একটা সময় তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে ছিলেন, দায়িত্ব ছিলেন। একটা অদ্ভুত ন্যারেটিভ তৈরি হচ্ছে যে এই যে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি যে সাম্প্রদায়িক একটা রাজনৈতিক দল, তাকে প্রতিহত করতে গেলেই ওই এটিম বেটিম হয়ে যাচ্ছে, হিন্দু মুসলমান হয়ে যাচ্ছে। কিন্তু আজকে শুধু পশ্চিমবাংলার এটা সমস্যা নয়, এটা গোটা ভারতবর্ষের, বিশেষ করে হিন্দি বলয়ের একটা বড় সমস্যা। তুমি যদি অখিলেশের কথা বলো, তুমি যদি তেজস্বীর কথা বলো, তুমি যদি মহারাষ্ট্রে যাও, তুমি ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, যেখানে কংগ্রেস, সমাজবাদী পার্টি আর আরজেডি, প্রত্যেকটা রাজনৈতিক দলকে কিন্তু একই কৌশলে কিন্তু খেলতে হচ্ছে। এবং কেরলেও তুমি যদি যাও, তাহলে এই যে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ের কিন্তু একটা প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা কিছু না হলেও, আজকে আমি আরএসএস কে যতই অপছন্দ করি, ভারতীয় জনতা পার্টিকে যতই অপছন্দ করি, 2014 সালের পরে, বিশেষ করে মোদী ক্ষমতায় আসার পরে, ভারতবর্ষের রাজনীতিতে এবং বাংলা রাজনীতিতেও যে অভিমুখ, সেই অভিমুখটাকে পুরোপুরি চেঞ্জ করে দিতে সক্ষম হয়েছে। একটা সময়, আমি যদি সংখ্যালঘুর কথাই বলো, এই একটা সময় সংখ্যালঘুদের নিয়ে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো যে ধরনের তারা ডেলিভারি করত, সেই ডেলিভারির প্যাটার্নটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আর উন্নয়নের কথা বলতে হচ্ছে না, চাকরি দেওয়ার কথা বলতে হচ্ছে না, এখন ভয় দেখানোর ব্যাপার দুতরফ থেকেই। এই ট্রেন্ডটা শুধু পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। সুতরাং এই নয়া রাজনীতির যে আঙ্গিক, সেই আঙ্গিকে তৃণমূল কংগ্রেসকে কিন্তু আনতে হবে। যেখানে তুমি কংগ্রেসকেও আনতে হবে, অখিলেশকে আনতে হবে, আরজেডিকেও আনতে হবে, অন্যান্য তথাকথিত সেকুলার পলিটিক্যাল পার্টি যারা ভারতবর্ষে রাজনীতি করছে, তাদেরকেও একই লাইন আনতে হবে, আলাদা বিচ্ছিন্ন করে নয়। এটা আমার ব্যক্তিগত অভিমত। 2 নম্বর বিষয় হচ্ছে যে, দেখো, ভারতবর্ষ তো একটা প্লুরাল সোসাইটিকে রিপ্রেজেন্ট করে বিশ্বে। ফলে এই প্লুরাল সোসাইটি, বিশেষ করে ডেমোগ্রাফির ক্ষেত্রে, সেটাকে ভিত্তি করে আমাদের দেশে কিছু সমাজবাদী দল গড়ে উঠেছে, কিছু উগ্র হিন্দুত্ববাদী দল গড়ে উঠেছে, কিছু অর্থনৈতিক প্রশ্নে বামপন্থা দক্ষিণপন্থার একটা বিভাজন রয়েছে, আবার জাতীয়তার ভিত্তি করে জাতীয় কংগ্রেসের মতো দল রয়েছে। কিন্তু সেখান থেকে আমরা দেখেছি কিছু ব্যক্তি নির্ভর দল, যে ব্যক্তি নির্ভর দলের অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা চিন্তিত করি, মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধুমাত্র একটা দলের চেয়ারম্যান বা চেয়ারপারসন বললে হবে না। আমার যা পলিটিক্যাল যেটুকু আমি বুঝি, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে একটা লড়াই সংগ্রামের একটা মুখ, একটা প্রতিষ্ঠান। এটা নির্দ্বিধায় স্বীকার করতে হবে। সেই লড়াই যখন শেষ হয়ে যায়, তখন তার অস্তিত্ব কি? না, আমি বলছি, লড়াইটা এইখানটাই তো। দেখো, 26 বছরের একটা দলের ইতিহাস, দুটো ভাগে ভাগ করো, 50-50, 13 বছর বিরোধী, 13 বছর শাসক। এই জায়গায় তুমি দেখবে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না যে আমি বা সুব্রত বাবুর কথা বলছেন, ক্যাটাগরিক্যালি সন্দীপ বন্দ্যোপাধ্যায় ঠিকই বলছেন, কারণ অন্য নামও তো করতে পারে, আমি বা ববির দল চালাবো, বা অন্য কেউ দল চালাবো, বা সুদীপ বন্দ্যোপাধ্যায় দল, তা তো বলেননি। সাংগঠনিক জায়গা থেকে বলেছেন, একজন রাজ্য সভাপতি, আরেকজন সর্বভারতীয় সভানেত্রী। সুতরাং তিনি ভুল কিছু বলেন। আর একটা বিষয় হচ্ছে যে, এই যে ব্যক্তি নির্ভর দল এবং যে দলের আদর্শ নাই, বললো একটা বিষয়, লড়াই সংগ্রাম কেন বললাম, বামফ্রন্টের যে 34 বছরের শাসন, সেই শাসনের বিরুদ্ধে এই রাজ্যের, আমি এটাকে একটু পরিষ্কার করে দিই আজিজুলদা, যদিও আজকে টপিক নয়, আপনি আলোচনায় তুললেন তাই। ধরুন বামেদের আন্দোলনের কি, তারা বলেন যে আমরা সর্বহারার দল। সর্বহারা ভারতবর্ষের সর্বহারা থাকবে, কারণ ভারতবর্ষের মানে সামাজিক সিস্টেমটাই সেটা। সর্বহারাদের নিয়ে কথা বলার জন্য সিপিএম। আমি বলছি তৃণমূল যে কারণে তৈরি হয়েছিল, তৃণমূলে তৈরি হওয়ার কারণ ছিল বামকে হটানোর জন্য। আমার পরবর্তী এখন বিগত কয়েক বছর ধরে দেখুন, তৃণমূল কংগ্রেসের মূল আলোচনার বিষয় কি? তৃণমূল কংগ্রেস বারবার আলোচনায় আসছে কেন? বিজেপি বিরোধিতার কারণে। যদি ধরে নিই যে বিজেপি কেন্দ্র থেকে চলে যাচ্ছে, তারপরে তৃণমূল কংগ্রেস কি বিষয়ে আন্দোলন করবে, আন্দোলনের রূপরেখা কি হবে, আন্দোলন কি করবে, তাদের আদর্শ কি হবে, কি ইস্যুতে তারা তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি। এই যে আমি 13 বছরের ভাগটা করলাম না, ওইখানে তো বুঝতে হবে
অর্থাৎ 13 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস আমলে তিনি যখন কংগ্রেস ছিলেন বা জাতীয় কংগ্রেসের যুব রাজ্য কমিটির সভাপতি ছিলেন, সেই সময়টাও যদি যোগ করি, ওই সময় একজন বিরোধী মুখ হিসাবে বামফ্রন্টের বিশেষ করে বাম বিরোধী যে ভোটার ছিল তাদেরকে কানেক্ট করা এবং কোন কোন বিষয়গুলোকে কানেক্ট করলে ভোট ব্যাংক অন্ততপক্ষে বিশেষ করে এই যে ইলেকটোরাল সিস্টেমে ডিভিডেন্ড পাওয়া যাবে সেইটা তিনি যেমন বুঝেছিলেন। আজকে দেখো তিনি আজকে শাসক 13 বছর ধরে, আজকে শুধু সাম্প্রদায়িকতা। তার মানে আপনি পরিষ্কার বলছেন যে তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা ভোট নির্ভর রাজনৈতিক দল। না আমি বলি বিষয় হচ্ছে দেখো বাম ফ্রন্ট এবং সেখানে যে দলগুলো আছে সাধারণত আমরা জানি শ্রমিক, মেহনতি, গরিব, বিভিন্ন বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ রিপ্রেজেন্ট করে, তাদের কথা বলে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার তো বিরোধিতা করেনি এবং শাসক হিসাবে যেটা করলেন সেইটা কিন্তু আজকে অনেকেই বলে, আমি শুনি বামফ্রন্ট যদি এই কাজটা করত তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উত্থানটা হয়তো অনেক দেরিতে হতো বা অনেক সমস্যা হতো। আজকে বলো সাম্প্রদায়িকতার প্রশ্নে হয়তো মানুষ ভোট দিচ্ছে এবং সেকুলার পলিটিক্যাল যে মানুষ যারা ভোটার তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনি এটাকে অস্বীকার করবেন কি করে যে মোহাম্মদ সেলিম যে কথাটা বলছেন সেটা বর্তমান সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাকে অস্বীকার করবেন কি করে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা একটু আগে বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলছেন একটা জায়গায় তিনি ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই বলছেন আমি তো সংখ্যালঘু তোষণ করি, আমি তো যাচ্ছি। আমার একটা কথা, অন্যদিকে বিজেপি দাঁড়িয়ে পরিষ্কার বলছে, একাধিক সময় বিজেপি মুখপাত্র হিসেবে আমাদের অনুষ্ঠানে বলে গেছে আমরা চাই ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হোক। আমি বলছি একদল হিন্দু আরেকটা রাজনৈতিক দল তারা মুসলমানদের স্বার্থ রক্ষার কথা বলছে। এইটা যে কোথাও বাইনারি তৈরি করছে, এটা যে ভারতবর্ষকে কোথায় নিয়ে যাচ্ছে, বাংলাকে কোথায় নিয়ে যাচ্ছে, এটাকে আপনি অস্বীকার করবেন কি করে? জেতার এটা শর্টকাট থিওরি, ভোটে জেতার এটা শর্টকাট থিওরি, কিন্তু এটাই সব এবং এটা তো ভোটেরই অঙ্ক, এটা তো ভোট ছাড়া অন্য কোনো কারণে হতে পারে না। আমাকে বলতে এই যে ন্যারেটিভটা অঙ্কটা এটা তো ভোটের কারণে বলি। সৈকত আমি পুরোটা বলা হয়নি, আমি আবারও আসবো, আমি আসবো, আমি এইটা থেকেই আছি, আজকে একটাই টপিক। বিকল্প তো পশ্চিমবাংলায় আছে, আছে তো এই যে বাম কংগ্রেস এই পলিটিক্যাল পার্টিগুলো আছে, তাদেরকে এই মুহূর্তে বাংলার মানুষ বেছে নিচ্ছে না কেন? কারণ এই খোঁজটা তুমি যদি করতে চাও তাহলে দেখবে কিছু সামাজিক ন্যায় প্রকল্প যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এদেশের কোটি সেটা তো আছেই না হলে আইএসএফ এই মুহূর্তে বাংলার মস্তকে বসে থাকতো। তারা তো সংখ্যালঘুদের নিয়ে কথা বলছে, তাহলে আইএসএফ কেন 294 কেন্দ্রে প্রার্থী দিয়ে তারা বাংলার ক্ষমতা দখল করছে না যদি বাংলার মুসলমানরাই সবকিছুর নির্ণায়ক হয়ে থাকতো? আমি আমি একটু উত্তরটা নিয়ে নিই জ্যোতির কাছ থেকে, তারপর আমি আবারও আজিজুলদের কাছে আসছি। না আমি বলছি ধরুন সৈকতদার কথাগুলো শুনছিলাম মন দিয়ে, খুব ভালো ভাষণ দেন তো সৈকতদা। আমি বলছি সৈকতদা, সি.কে. শ্রীধরন হচ্ছেন সিপিএম এর লিডার ছিলেন, মানে কংগ্রেসের লিডার ছিলেন, আপনাদের দলে জয়েন করেছেন, আপনাদের দল মানে আপনাদের সহযোগী দল সিপিএম জয়েন করেছেন। সুতরাং আমি কি এটা বলতে পারবো যে তার মানে হচ্ছে সিপিএম এবং হচ্ছে কংগ্রেস এ ওর বি টিম বা এ টিম? আপনারা যে ন্যারেটিভটা তৈরি করে বেসিক্যালি, না প্লিজ, আপনারা ন্যারেটিভটা ক্রিয়েট করে বেসিক্যালি আপনারা বিরোধী ভোটটাকে ভাগ করতে চান। আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি তাকে ইন্টারোগেশনের জন্য ডাকে, তখন ডি রাজা সিপিআই এর আপনার নেতা, আপনি এখানে চিৎকার করেন, আপনি এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেন অসহায়ের মতো, কিন্তু আপনারই নেতা, আমি প্লিজ আমি বলার সময় বলি না, আমি বলছি হ্যাঁ ঠিক 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 একদম আপনার সাথে আমি চিৎকার করবো না। তো আপনার রাজা ডি রাজা মনে করে, আপনার নেতা ডি রাজা মনে করে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হচ্ছে একটা পলিটিক্যাল ভেন্ডেটা, এটা অসহায়তার একটা লক্ষণ। আরে এটা আমার পার্টির লাইন, দুই এটা তো অল ইন্ডিয়া পার্টি লাইন, এটা হিপোক্রিসি। আমরা তো মনে করি যে বিজেপি কে ব্যবহার করছে, দ্যাট ইজ অ্যাবসলিউট লেভেল অফ হিপোক্রিসি। এটা তো ভন্ডামি, এটা ভন্ডামি হবে, অবভিয়াসলি ভন্ডামি। আপনি এখানে চিৎকার করছে আর ওখানে আপনার ডি রাজা বলছে যে পলিটিক্যাল ভেন্ডেটা। হুইচ ওয়ান ইজ ট্রু? কোনটা ঠিক? কোনটা ঠিক? কোনটা ঠিক? কোনটা ঠিক? আচ্ছা, তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা যাবে না। একাধারে আপনি এখানে চিৎকার করছেন যে ডাকা হচ্ছে না কেন, তার মানে আপনি একাধারে বলবেন যে ডাকা হচ্ছে না কেন, আর যখন ডাকবে তখন বলবেন যে পলিটিক্যাল ভেন্ডেটা। কেন পেয়ে যায়? হচ্ছে আলাদা কোথায় যায়? নারদার ভিডিও ফুটেজ তোমার দলের নেতা কেন হয়? আমরা তো বলছি পলিটিক্যাল ভেন্ডেটা। আপনি ভাষণ দেবেন, আপনি ভাষণ দেবেন, তাহলে আপনারা বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা কেন হচ্ছে না, যখন ডাকা হচ্ছে তখন পলিটিক্যাল ভেন্ডেটা। আরে ডাকছো কেন? এইটা তো হিপোক্রিসি। আমরা তো বলছি ভেন্ডেটা ব্যবহার করছো, ব্ল্যাকমেইল করছো, ভয় দেখাচ্ছো, আমার তো তৃণমূলের মধ্যে বিজেপির এসএফ করছো, এই সিপিআইডিকে দিয়ে সমালোচনাগুলো হজম করতে হবে। দেখুন আপনি এই যে বলছিলেন না যে মুসলিম ভোট তো নিয়ন্ত্রণ করছে না,
দেখুন মুসলিম যখন হচ্ছে বলে না উন্নততর তৃণমূল আর তৃণমূল, যখন মুসলমানরা দেখছে যে বেশি কে তোষণ করছে তৃণমূল কংগ্রেস, গরু খাওয়া বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রমাণ করে দিচ্ছে যে আমরা বেসিক্যালি যে তোমাদের থেকে তৃণমূল কংগ্রেসের থেকে বেশি মুসলিম তোষণ করি। আমরা বেসিক্যালি আরো একাধিক এক্সাম্পল রয়েছে, আমি দেখাতে পারি আপনাদের। গরু আমি খেয়ে আমাদের হিন্দুদের সেন্টিমেন্টে আঘাত করেছি, একাধিকবার সেন্টিমেন্ট আঘাত করেছি। সেইখানে দাঁড়িয়ে বা হচ্ছে আমরা হিন্দুদেরকে একজন বলছে যে 70% আমরা 30% ওদেরকে গঙ্গার জলে আমি ভাসিয়ে দেবো, সুতরাং মমতা ব্যানার্জির দিকেই তো ঝুঁকবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের আলোচনার টপিক ছিল একটা, কিন্তু বাংলাদেশের প্রভাব মারাত্মকভাবে আমাদের এই অনুষ্ঠানে আজকে রয়েছে, এটা বুঝতেই পারছেন। যদিও আমাদের টপিক আজকে বাংলাদেশ নয়, এটাই হচ্ছে বাংলাদেশ সিনড্রোম এই মুহূর্তে বাংলার রাজনীতির, বুঝতে পারছেন। আলোচনা ছিল তৃণমূল কংগ্রেস কি সত্যি আমি আসছি, আলোচনা ছিল বাংলায় তৃণমূল কংগ্রেসের ভেতরে কি দ্বিতীয় পাওয়ার করিডর ছিল, অদ্ভুতভাবে তাদের বাংলাদেশ সিনড্রোম আসছে। আমি আসছি আলোচনা, আমি একটু সন্দীপন বাবুর কাছে আসি। আমি সন্দীপন বাবু কতগুলো কমেন্ট আপনাকে একটু দেখাবো, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, কারণ এই মুহূর্তে একাধিক বক্তব্য দেখানোর সময় আমাদের কাছে নেই, তাই আমি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখাবো। আমি ফুল ফ্রেমে 5টা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন খুব চটজলদি দেখাবো, পরপর ফুল ফ্রেমে দেখাবো। দেখুন, নারায়ণ গোস্বামী, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ধমকে সতর্ক করেছেন, তিনি কি বলেছিলেন মনে করা হচ্ছে এই মন্তব্যের প্রেক্ষিতেই তাকে ধমক, নাও হতে পারে। আমি একটু ফুল ফ্রেমে দেখাই নারায়ণ গোস্বামীর বক্তব্যটা। তিনি বলেছিলেন, রাজনীতি চিরকাল এক জায়গায় থাকে না, আজ যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তিনি বলছেন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। স্বরূপনগরের এক নেতার নাম উল্লেখ করে বলেন, আপনি হতে পারেন অনেক বড় জায়গায়, মাসখানেক কিন্তু আর 1 মাস অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিচ্ছেন, বহু হনুমান জাম্বুবানে ল্যাচ কাটা যাবে, এই ল্যাচ কাটা বাদরদের দল দেখবেন ঘুরবে। এটা হচ্ছে মন্তব্য নারায়ণ গোস্বামী, তাকে সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঠিক 72 ঘন্টাকে কি বলেছেন আমতলার সভায়, তিনি বলেছেন জীবনে চ্যালেঞ্জ আসা ভালো, আমি স্থায়িত্বকে পছন্দ করি না, যদি চ্যালেঞ্জের সম্মুখীন না হন তাহলে জীবনের মূল্য কি, সবকিছু হাতের নাগালে এসে যায় তাহলে জীবনে উদ্দীপনা থাকে না, আবেগপ্রবণ হয়ে অনেক কথা বললাম, আমি যা মনে করি সেটাই বলি, অনেকে আমায় বলেন আমি ডিপ্লোম্যাটিক হয়ে কথাবার্তা বলতে পারি না, হয়তো তাই আমি আমিত্বে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি টিম ওয়ার্কে। ঠিক তার 24 ঘন্টা পরে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন দলে শেষ কথা আমি আপনার কাছে জানতে চাইবো, এই যে সিকোয়েন্সগুলো যদি আপনি পরপর সাজান, আরো আছে একাধিক আছে, আমি আর তাতে যাচ্ছি না, আমি বলছি সিকোয়েন্সগুলো যদি সত্যি পরপর সাজান, আপনার কি মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এমনি দলীয় সুপ্রিমো, এত কাজের ভার, এত চাপ, হুমায়ুন কবির বলছেন প্রচন্ড কাজের চাপ মমতা বন্দ্যোপাধ্যায়ের, তার এই কথাগুলো বসে বসে বলার সময় আছে? তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, সর্বভারতীয় নেত্রী। দেখুন, দলের ব্যক্তিগত মতামত কারোর থাকতেই পারে, সেটাকে ব্যক্ত করতে হবে দলের মধ্যে। কেউ দলে নিজের ব্যক্তিগত মতামত দলের মতামত হিসেবে চাপাতে পারে না, যদি করে তাহলে সেটা ডিসিপ্লিনারি ম্যাটার, যেটা আমাদের আমরা তো শুনিনি নারায়ণ গোস্বামীকে আপনারা ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছেন। নারায়ণ গোস্বামী আমরা শুনিনি, এখন আপনি বলেন মুখপাত্র হিসেবে সেই ব্যাপার, মানে আপনারা বলছেন এই বাদরদের ল্যাচকাটা বাদরের দল ঘুরবে, মানে স্বীকার করছেন একজন বিধায়ক যে বাদর রয়েছে দলে, তাকে সতর্ক করা হয়েছে। এবং আপনারা দেখতে পেয়েছেন হুমায়ুন কবিরকে, না হুমায়ুন কবির যদি শোকজ হয়, নারায়ণ গোস্বামী তাকে সতর্ক করা হয়েছে। যদি ডিসিপ্লিনের লাইনের বাইরে যায়, আগামী দল সিদ্ধান্ত নেবে আগামী দিন। কিন্তু দলের মধ্যে বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনের মুখ্যমন্ত্রী, তিনি খুব ভালো কাজ করছেন, তার ধারালো বক্তব্য, এগুলো সব ব্যক্তিগত মত, দল সিদ্ধান্ত নেবেন যে কে কোন পদে থেকে কি কাজ করবেন, এটা দলের সিদ্ধান্ত। এবং দলের সিদ্ধান্ত তো আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন যে দলের সিদ্ধান্ত শিরোধার্য, তিনিও দলের একজন। আপনি কি মনে করেন যে নির্দিষ্ট সময়সীমার পর, বয়স সীমার পর কাউকে রাজনীতিক হলেও তাকে অবসর নেওয়া উচিত? আপনি কি মনে করেন, আপনি কি এই বক্তব্যের সঙ্গে সহমত? না, দেখুন, বিষয়টা সেটা নয়, বিষয়টা রাজনীতির ফিল্ডে আপনি কি কন্ট্রিবিউট করছেন, কিভাবে করছেন, কতটা করছেন, এটা ইম্পর্টেন্ট। বয়সটা ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না? অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছেন, আমি একদম কোট করে বলছি, শুধু দল বলে নয়, আমি মনে করি যে কোনো জায়গায় ঊর্ধ্বসীমা থাকা দরকার, যে পরিশ্রম একজন 50 বছরের মানুষ বা 40 বছরের মানুষ করতে পারেন, কোনোদিন বয়স বেড়ে গেলে তা করতে পারবেন না। পার্টিটা যেন সিপিএম এ পরিণত না হয়, যতক্ষণ কেউ দেহত্যাগ না করবে ততক্ষণ কেউ পদত্যাগ করবে না। বয়স মানে রাজনীতি করুন, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি মনে করেন যে একটা নির্দিষ্ট বয়স সীমার পর রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত? তৃণমূল কংগ্রেসের সব প্রজন্মেরই
রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে যারা তাদের মতো করে দলকে শক্তিশালী করার সব রকম প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে এবং সবার নির্দিষ্ট ভূমিকা রয়েছে, সেই ভূমিকা পালন করছে এবং আগামী দিনেও তারা তাদের ভূমিকা পালন করে তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে আরো বেশি করে শক্তিশালী করে তুলবে, যাতে বাংলার মানুষের যেই কাজ তৃণমূল কংগ্রেস আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে করে যাচ্ছেন সেই কাজ আগামী দিন যাতে কিন্তু করে যেতে সন্দীপন পারে। বাবু, রাজনীতিটা যদি যুদ্ধের ময়দান হয়, আপনার অপোনেন্ট টিম আপনাদের বক্তব্য অনুযায়ী ইডি সিবিআই টাকা পয়সা নিয়ে, মানে বোফোর্স কামান থেকে শুরু করে বড় বড় সমস্ত অত্যাধুনিক যন্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আর আপনি বৃদ্ধ যন্ত্রকে সামনে দাঁড় করিয়ে বলছেন যাও যুদ্ধ করো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে না না, ওনারা পেছন থেকে নেতৃত্ব দেবেন, ওনারা বুদ্ধি দেবেন, পরামর্শ দেবেন, লড়াইটা করবে আপনাদের মতো সৈনিকরা, যেমন সন্দীপন বাবু আপনার অভিষেক হলো মুখপাত্র হিসাবে। দেখুন, দল, আমি কি বললাম একটু, দল হচ্ছে সমষ্টি, সকলকে নিয়ে দল। এবার সকলের ভূমিকাটা সঠিকভাবে পালন করছে বলেই তো আমরা প্রত্যেকটা নির্বাচনে আমাদের সাফল্য আমরাই বিট করে আরো এগিয়ে যেতে পারছি। আমরা প্রত্যেকটা নির্বাচনে ভোটের পার্সেন্টেজ বাড়াচ্ছি, প্রত্যেকটা নির্বাচনে আমরা আমাদের জেতার সংখ্যার আসন বাড়াচ্ছি। ইভেন এই যে উপনির্বাচন হলো, এই উপনির্বাচনে বুঝিয়ে দিল যে বাংলার মানুষ কার সাথে আছে, বাংলার মানুষ কার উপরে আস্থা রেখেছে এবং বাংলার মানুষ আগামী দিন কার উপরে আস্থা রাখছে। এটা তো পরিষ্কার, এতে তো কোনো দ্বিমত নেই। আমরা বাংলার মানুষ কার উপর ভরসা রাখবে, আমরা 26-এর পর্যালোচনা বৈঠকে বসিনি। আমি বলছি কতগুলো বক্তব্যের প্রেক্ষিতে এই প্রশ্ন উঠছে, আমি সৈকতগিরির কাছে জানতে চাইবো। এই যে ধরো, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ নয়, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কোটটা করলাম, বলছে সিপিএম পার্টি যেন না পরিণত না হয়ে যায়, যে যতক্ষণ কেউ দেহত্যাগ না করবে ততক্ষণ কেউ পদত্যাগ করবে না, বয়স মেনে ইয়ে করা উচিত। সিপিএম পর্যন্ত এখন ভাবছে একাধিক নির্বাচনে নতুন মুখদের দায়িত্ব দেওয়া হয়েছে, নতুন মুখ চেনে না কেউ, আমরা কোনোদিন দেখিনি সাংবাদিকতা করার সত্ত্বেও এমন মুখদের সামনে নিয়ে এসে তাদেরকে ইয়াং জেনারেশনের উপর ভরসা করা হচ্ছে। না দেখো, প্রথমত হচ্ছে, আমি আবারও বলছি, তৃণমূল কংগ্রেস কিভাবে তার রণকৌশল ঠিক করবে আমি জানি না। রণকৌশল এটা আছে কিনা আমি জানি না। আরজি করের ইস্যু বা একের পর এক মানুষের যে ক্ষোভ রাগ রাজ্য সরকারের বিরুদ্ধে, বিজেপি হিন্দু মুসলমানের তোষণ রাজনীতি, এই যে বিভেদের রাজনীতি, এর মাঝখানে দাঁড়িয়ে আপনি যদি দেখেন ছটা উপনির্বাচনে জয়, তারপর ইডি সিবিআই এর নীরব ভূমিকা, তার পরবর্তীকালে পরিবারে গন্ডগোল, তারপর ক্ষমতার উত্তরাধিকারের দখল, তার পরবর্তীকালে একটা ব্লুপ্রিন্ট তৈরি হওয়া এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে 2016 মনে করুন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি সব কেন্দ্রের প্রার্থী, আমাকে দেখে ভোট দিন। এরা যদি চুরি করতো জানতাম আগে, তাহলে টিকিট দিতাম, নারদা কাণ্ডের পর বলেছিলেন একদম, তাদেরকে টিকিট দিতাম না। আজকের দিনেও তারা তৃণমূলের টিকিটও পান, ভোটেও যেতেন। মমতা বন্দ্যোপাধ্যায় উনার নাম মিথ্যের ওপর দাঁড়িয়ে একটা সুন্দরভাবে আবেগ তৈরি করতে পারেন, যেটা মিডিয়া হেডলাইন ম্যানেজমেন্ট। আমার বক্তব্যটা একটু অন্য জায়গায়। দল সিদ্ধান্ত নেবে, কথাটা তা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় দল, মমতা বন্দ্যোপাধ্যায় পরিবার, চুরি দুর্নীতি সফলতা ব্যর্থতা সবটা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরা বিরোধীরা, বামপন্থী রাজনীতির কর্মীরা আমরা মনে করছি যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বিজেপির সঙ্গেও আপোষ করতে পারেন, আরএসএস এর মোহন ভাগবতের সাক্ষাৎ মা দুর্গা হতে পারেন, তেমনি উল্টো দিকে ভারতীয় জনতা পার্টির জ্যোতিবাবুরা যে কথা জোর গলায় বলছেন যে দুর্নীতির সঙ্গে তারা আপোষ করেন না। অজিত পাওয়ার কে? এ রাজ্যের অর্জুন সিং, যে হিন্দুদের নাম ধরে গালিগালাজ করেছিল রামনবমীর দিন, সেই অর্জুন সিংকে বিজেপি টিকি দেয়। তার মানে হিন্দুত্বের সঙ্গে এরা অ্যাডজাস্টমেন্ট করে। 100 দিনের কাজের টাকা আটকে আছে, দিল্লিতে ধর্ণা, রাজভবনের সামনে ধর্ণা। আজকে সেই গরিব মানুষের লড়াইয়ের প্রশ্ন কোথায়? তাহলে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র প্রান্তিক মানুষদের কাছে এই যে প্রকল্পটা ভোট ব্যাংকের হাতিয়ার বানাচ্ছে। 4, হিন্দুত্বের এজেন্ডায় ভোট শুধু বিজেপি করেছে। এই রাজ্যে প্রথম এই পোলারাইজেশন শুরু হয়, ইমাম ভাতা তার পাল্টা পুরোহিত ভাতা। স্বাভাবিকভাবে এই যে ধর্মীয় মেরুকরণ, ভোট ব্যাংকের অঙ্ক, ক্ষমতার উত্তরাধিকার, পরিবারের দুর্নীতির ভাগাভাগি, কে কার সঙ্গে জুড়বে, সেটা যদি বাংলার রাজনীতির আলোচনার সাবজেক্ট হয়ে যায়, তাহলে এসএসসি, প্রাইমারি, টেট পরীক্ষার রেজাল্ট, কর্মসংস্থান, জিনিসের মূল্যবৃদ্ধি, রসুন 300 টাকা, আলু পেঁয়াজের দাম বাড়ছে, এই ইস্যুগুলো রাজনীতির প্রাসঙ্গিক তারা কোন রকম আন্দোলন কেন, যার দ্বারা আমি এক এক করে জ্যোতি, হ্যাঁ, তারপরে আমি আজিজুদ্দার কাছে বলছি যে এই যে সিপিএম এবং সিপিআই এরা বেসিক্যালি এই বামপন্থীরা, এরা হচ্ছে যখন ওই গাঁজাতে কিছু হলে অল আইজ অন রাফা বলতে পারে, কিন্তু বেলডাঙ্গাতে কিছু হলে স্পিক টু নট, কেউ কথা বলা যাবে না। তার কারণ হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। এখানে কামালগাজিতে কিছু হলে বলা যাবে না, কিন্তু
মানে আপনার গাঁজাতে কি হচ্ছে সেটা বলা যাবে। এই যে একটা হিন্দু বিরোধী মনোভাব, আমি বলছি যে আপনাদের ভিতরে যে হিন্দু মনোভাব, বিরোধী মনোভাব না, তার জন্য হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য, তার জন্য যদি একবার যদি আমরা বাইরে নয়। না, না, please, আমি topic এ আলোচনা চাই। আমরা হিন্দুদের উপর যদি আমি topic এ আলোচনা চাই, আমি আজিজুলদার কাছে যাবো। এক মিনিট প্লিজ। লোকসভায় হুমায়ুন কবির আমি আজিজুলদার কাছে যাবো। আজিজুলদা আমাদের কনক্লুশনে আসতে হবে প্লিজ। আমাদের কনক্লুশনে আসতে হবে প্লিজ। আমাদের কনক্লুশনে আসতে হবে। সামনে 26 নির্বাচন, সামনে 26 নির্বাচন। সব দল চাইছে এবার 26 এবং জ্যোতি চ্যাটার্জি আজিজুলদা প্লিজ প্লিজ। আমি আজিজুলদা সামনে 26 নির্বাচন, হাতে মাত্র 1 বছর সময়। এখন এই 1 বছর সময়ের এমন একটা গুরুত্বপূর্ণ পিরিয়ড যে সিপিএম চাইছে তাদের ভোট বাড়াতে, বিজেপি চাইছে 26 ক্ষমতায় চলে আসতে, কংগ্রেস কি করছে বোঝা যাচ্ছে না, এখনো সভাপতি চেঞ্জ হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসটা খুব ইম্পর্টেন্ট এবারে 26 নির্বাচনের জন্য। এটা ঠিক যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেনাপতি, এটা নিয়ে কারোর মধ্যে কোনো দ্বিমত নেই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কতটা পাওয়ার করিডোরে আছেন এইটা নিয়ে বোধহয় দ্বিমতের জায়গা রয়েছে, বা এটা নিয়ে বোধহয় মূল বিতর্কের জায়গা রয়েছে। আপনি কি একমত? না, আমি প্রথমেই বলেছি যে ব্যক্তি নির্ভর দল এবং লড়াই সংগ্রামের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে যে দলটা গড়ে উঠেছে, আমার মনে হয় সেই ভরকেন্দ্র এখনো সেখানেই আছে। এবং বাকি তৃণমূল কংগ্রেসের যত কর্মী রয়েছে তো সেখানে এমপি, এমএলএ, নির্বাচিত জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন দলের পদাধিকারী যারা রয়েছে, তাদের কিন্তু একটাই মানে তারা একটা নির্দেশের অপেক্ষায় থাকে, সেই ভরকেন্দ্র থেকে আর কি এখনো পর্যন্ত। এবং সেখানে দল বলেই বলছেন, উনি বলছেন ওটা পাসিং ফেজ। না, সেখানে আমি বলি তো রাজনৈতিক দলকে আমার মতো করে, বামফ্রন্টের মতো করে অন্য দলগুলোকে হতে হবে তার তো গ্যারান্টি নেই। এই দেশে বিভিন্ন রকমের রাজনৈতিক দল রয়েছে। এনটি রামারাও এর টিডিপি দলটা কিভাবে হাইজ্যাক হয়ে গেল আমরা জানি, চন্দ্রবাবু নাইডু। আরে যে আবদল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য এলো, তাদেরই সব নেতা মন্ত্রী সব দুর্নীতি। আরেকটা জিনিস বলি, এখানে প্রশ্ন উঠছে ভারতীয় রাজনীতির, বিজেপি তো বলে ভারতীয় রাজনীতির ব্যক্তির উপরে দল, তাহলে বিজেপিকে কেন এইভাবে প্রচার করতে হয়? আপকি বার মোদী সরকার। তারা কেন বলে যে আপকি বার মোদী সরকার? তারা কেন বলে না যে বিজেপি সরকার? 100 বার বলে বিজেপি সরকার, মোদি বলে, বিজেপি বলে, অনেকে ওখানে বলে, আমাদের মনে হয় না তো। একদম সময় নেই। এই যে সুকান্ত মজুমদার যে প্রেসিডেন্ট, একদম সময় নেই। কি হবে কেউ জানি না, আমি একটা জিনিস কেউ ফিশ ফ্রাইও খাবে না, এটুকু গ্যারান্টি দিতে পারি। ফিশ ফ্রাই খাও, আজকের সময় নেই, আমরা অনুষ্ঠান আজকে শেষ করছি। টিএমসির সঙ্গে কি খাবো? আমরা আবারও পরিষ্কার করছি, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমাদের আলোচনার টপিক নয়, কিন্তু এটা ঠিক যে একাধিক নেতা যেভাবে তৃণমূল কংগ্রেসের বাইরে বেরিয়ে বা দলের শৃঙ্খলা ভেঙে যেভাবে মন্তব্য করছেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে শৃঙ্খলা ভঙ্গ হিসাবে দেখছেন এবং তার জন্য কড়া পদক্ষেপের কথা বলেছেন। কিন্তু প্রসঙ্গ আবার সেখানে উঠে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন, নাম না করে একটি সংস্থা, ভোট কুশলী সংস্থার নাম না করে তিনি যখন মনে করছেন অনেকে কোট আনকোট যে বার্তা দিচ্ছেন, প্যাক ফ্যাক জানি না, যা বার্তা যা বলার দলের অন্দরে বলতে হবে, তখন এই যে এতগুলো শব্দ পরপর সামনে রাখলে সত্যিই কি আমরা রাজনৈতিক অন্ধ হয়ে থাকবো, নাকি কখনো কখনো বিচার বিশ্লেষণের জায়গায় এসে বিচার বিশ্লেষণ করতে হয়, বিশ্লেষক হতে হয় যে আগামী বিধানসভা নির্বাচনের জন্য যে দল আপনার পছন্দ সেই দল রাজনৈতিকভাবে কতটা প্রস্তুত রয়েছে না অন্তর্কলহে দীর্ণ রয়েছে? এটা ভাবার জায়গা, কারণ তারাই আগামী দিনে আপনাকে নেতৃত্ব দেবে। আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।